আপনি গণ অধিকার পরিষদে ছিলেন, বিএনপিতে গেলেন বাস্তবতার কারণেই। এরপর আপনার নেক্সট ডেস্টিনেশন কি? কোন দলে যাবেন? আমি তো বিএনপিতে আছি। যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আরো বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সাথে আলাপ আলোচনা, তাদের সাথে ভালো বোঝাপড়া, তার ভিত্তিতেই তো আসলে বিএনপিতে যোগদান করা, গণ অধিকার ধানের পরিষদে শীষে ব্যাক করবেন কিনা? ধানের শীষে নির্বাচন করা। গণ অধিকার পরিষদ বিএনপি জোটে আছে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। হুম। যেহেতু এই দল তো আমরাই হাতে তৈরি করেছি, সুতরাং এই দল আমার অস্তিত্বের সাথে আছে, আমার রক্তের সাথে মিশে আছে। আমি যেখানেই থাকি না কেন এই দলের সাথে বা এই দলের নেতৃবৃন্দের সাথে আমার সম্পর্ক থাকবে। আমি এখন বিএনপিতে আছি, নুরুল হক নূর বিএনপি সরকারের মন্ত্রী। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। অনেকে চায়, গণ অধিকার পরিষদে অনেকে চায় যে আমি ব্যাক করি। কিন্তু আমি যেখানে আছি আমি ভালো আছেন? সেখান থেকেই না, ভালো থাকার বিষয় না। আমি সেখান থেকেই তো আসলে গণ অধিকার পরিষদ, বিএনপি যাতে একসাথে কাজ করতে পারে, একসাথে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারে, সেজন্য তো আমি অন্তত কাজ করতে আবারও পারি। ইলেকশন করবেন? ভবিষ্যতে? আমি ইলেকশন ভবিষ্যতে তো যেহেতু রাজনীতি করি, ভবিষ্যতে তো করার আগ্রহ থাকবেই। কিন্তু সুযোগ পেলে ট্রাক প্রতীকে করবেন? না, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি বিএনপিতে আছি। ওকে। আমি তো আগেই স্পষ্ট করেছি। ওকে। তো নির্বাচন করার বিষয়টা আসলে দলের পক্ষ থেকে সিদ্ধান্তের ব্যাপার থাকে। যে দল আসলে পরবর্তীতে আমাকে দিয়ে নির্বাচন করাবে, নাকি আপনাকে দিয়ে নির্বাচন করাবে। দল চাইলে তো আমাকে অন্যভাবে মূল্যায়ন করতে রাইট, পারে। রাইট। অর্থাৎ আমার মূল যে বিষয়টা সেটা হলো দলের প্রতি আনুগত্য। ওকে। দল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মেনে আমি কাজ রাশেদ, করব। বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনই তো বলা যায় যে কারচুপি, ছোট বড় বিভিন্ন লেভেলে কারচুপি হয়েছে। তো 2026-এর যে ইলেকশন, যেটাকে সবচেয়ে ভালো নির্বাচন বলা হচ্ছে, সেটাতে কারচুপির প্যাটার্ন গুলো কেমন ছিল? মানে কোন লেভেলে কারচুপি হয়েছে? কারচুপি বলতে এই নির্বাচনে যেটা হয়েছে, জামাত ইসলাম তারা অর্থের ব্যবহারটা করেছে। অনেকে বলে না যে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমার কাছে এখন মনে হয় যে টাকার মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি কেউ হয়েছে। কেউ হয়েছে। কারণ লোকাল লেভেলের পলিটিক্সটা আবার খুব কঠিন। সেটা হলো আমি দেখেছি যে সেখানকার মানুষ অতটা সচেতন না। তারা আসলে কাকে নির্বাচিত করলে সে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে, তার থেকে আবার অনেকে ভাবে যে কে আমাকে ভোটের আগে ৳১,০০০ দিতে পারল? বা কে বিভিন্ন সময় আমি যে সময় বিপদে পড়েছিলাম, আমার মেয়ের বিয়ে হবে সেখানে আমাকে ৳২,০০০ দিতে পেরেছিল। হুম। অর্থাৎ যতটা না আসলে ভালো মানুষকে নির্বাচিত করার সুযোগ লোকাল লেভেলে থাকে, তার থেকে এই আপনার সামাজিক যে সম্পৃক্ততা বা আপনার এই টাকা-পয়সা ব্যাপার-স্যাপার তো অবশ্যই থাকে। আপনি তো কেবল এগুলো অনেকটা নির্ভর করে। কেবল তো তো আমি একটু শেষ করি। তো সেই জায়গা থেকে আমি বলছি এই যে আধিপত্য, টাকা-পয়সা মানে বিতরণ করার যে রাজনীতি, এই রাজনীতি আপনি যদি করতে পারেন লোকাল লেভেলে তাহলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। টাকা পয়সা কি অন্য দল ব্যবহার করেনি? জামাত ইসলাম বেশি ব্যবহার করে। অন্য দল বলতে যেমন আমাদের মানে আপনি নির্বাচন বলছেন যে কমিশন। বিএনপির চেয়েও জামাত বেশি টাকা আমি ব্যবহার বলি করেছে? যেমন নির্বাচন কমিশন, যেটা তাদের যে একটা লিমিট থাকে, হুম, মনে হুম। করেন যে ৳২৫,০০,০০০। জনপ্রতি 10 টাকা। আসলে বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় আপনার এই ৳২৫,০০,০০০ বা ৳২০,০০,০০০ দিয়ে নির্বাচন হয় না। কেউ যদি মনে করে যত বড় ভালো প্রার্থী হোক, হুম। সে যদি মনে করে যে আসলে এই টাকা দিয়ে আমি নির্বাচন করব আর জয়ী হয়ে যাব, এটা সম্ভবপর নয়। দেখেন, আমি একটা বক্তব্য শুনছিলাম, এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলছে হাসতে হুম। হুম, সে মানে নিজেও এই তার বক্তব্য শুনে তার কাছে খটকা লাগছে। হুম। সে বলছে আমি নির্বাচনে ৳১০০ খরচ করে নাই। কিন্তু সরকারের প্রায় ৳৩৫৩ কোটি সে খরচ করেছে। সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। কিভাবে জানেন? তার এলাকায় সে বরাদ্দ নিয়েছিল। হুম, হুম। প্রথম আলো পত্রিকা এসেছিল। এইজন্য আ সংসদে আ বাংলাদেশের মানে বাংলাদেশ সরকারের যিনি আরেকজন মন্ত্রী, বিএনপির সংগ্রামী মহাসচিব, তিনি বলছিলেন যে ওই সময় যারা উপদেষ্টা ছিল, সরকারের ঘনিষ্ঠ যারা ছিল, তারা নিজ এলাকায় কাজ নিয়ে গেছে, উত্তরবঙ্গে কাজ হয়নি। এই কথা বলেছেন না? হুম, হুম, হুম। তো ওই যে হাসনাত আব্দুল্লাহ অনেক সৎ বা নিজেকে খুব মানে আওয়ামী বিরোধী হিসেবে দাবি করে, সে এই বিষয়ে কখনো ব্যাখ্যা দিয়েছে? যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার সুসম্পর্ক ছিল বা তারা ওই সরকার গঠন করেছিল, যে কারণে সে এত কোটি টাকা তার এলাকায় নিয়ে গেছে রাস্তাঘাটের উন্নয়নে। নির্বাচনের সময় সে দেখাইতে পেরেছে, দেখো এই রাস্তা আমি করে দিয়েছি, এই বাজেটটা আমি এনেছিলাম, আমাকে তোমরা এইবার ভোট দিলে আরো এরকম শত কোটি টাকা আমি আনতে পারবো। আমি রাশেদ খান সেই কাজটি করতে পেরেছি, অন্য কোনো বিএনপির প্রার্থী এই কাজটি করতে পেরেছে? সুতরাং আপনি যে বললেন না যে নির্বাচনে সে ৳১০০ খরচ করে নাই, সে তো সরকারের শত কোটি টাকা তার এলাকায় নিয়ে গেছে। এটা শুধু এটা তো আমি পারি নাই কেবল সুযোগ। হাসনাত না, আমরা দেখেছি অন্যান্য নেতাও কিন্তু করেছে। না, অন্যান্য নেতা তো সুযোগ পায়নি। রেশিওটা বিএনপি তো এই সুযোগ পায়নি। এটা জামাত ইসলামের কিছু নেতা এবং এনসিপির নেতারা এই সুযোগটা পেয়েছে।
আচ্ছা, এবার একটু সফট ইস্যুতে আসি। আপনার ফ্যামিলি নিশ্চয় বিয়ে করেছেন, অনেক আগে। বাচ্চা কাচ্চা তারা? আমি ২০১৬ সালে ২৩ ডিসেম্বর আমি বিয়ে করি। সেই সময় আমি সবেমাত্র আমার আ বিবিএ শেষ করেছি। ফাইনাল পরীক্ষা দিয়েছি। রেজাল্টের আগেই বিয়ে করেছি। পরবর্তীতে আমার ২ টা কন্যা সন্তান যমজ। আচ্ছা, আর আমার একটা ছেলে সন্তান আছে। তার বয়স প্রায় মাশাআল্লাহ, ২ বছর। মাশাআল্লাহ। ৩ সন্তানের পিতা আমি। আপনার বন্ধু নুরুল হক নূরের মনে হয় ৩ সন্তান। নুরুল হক নূর আমার রাজপথের সহযোদ্ধা। তারও আ আপনার ২ কন্যা, ১ ছেলে। মাশাআল্লাহ, কি মিল! না, মনের মিল আছে, সম্পর্ক আছে। একসাথে আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো। আমি যখন বিপদে পড়েছি সে আমার হয়ে কথা বলেছে। আবার সে যখন বিপদে পড়েছে আমি তার হয়ে কথা বলেছি। আমাদের সম্পর্ক ঠিক এরকম। না, আপনারা যখন জেলে ছিলেন তখন দেখেছি যে আপনার ওয়াইফও কথা বলেছে মিডিয়াতে। আমরা ওই সময় না, দেখেছি। আমি যে সময় জেলে ছিলাম আসলে অ্যাকচুয়ালি যদি আপনাকে বলি, আমার ওয়াইফ, আমার মা, আমার বাবা, আমার ২ বোন, আরো আমাদের সাথে যারা জেলে ছিল মশিউর রহমান, এপিএম হুম, সুহেল। হুম, হুম। মূলত ওই সময় তো আসলে নুরুল হক নূর অনেকটা আত্মগোপনে। হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না। হাসানুল মামুন সহ কেউ হুম, মাঠে নামতে পারছে না। সেই সময় আমাদের পরিবারের সদস্যরাই আসলে মাঠে তারা ছিল। থাকার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমার ওয়াইফ আমার মুক্তির জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে, কথা বলেছে। বিশেষ করে ওই সময়কার প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে আমার মার যে আর্তনাদ হুম, আমার হুম, মুক্তির হুম, হুম। জন্য, সেটি এদেশের হাজারো মানুষকে কাঁদিয়েছে। নাড়িয়েছে। ১ম রাইট, আলোতে লিড নিউজ হয়েছিল আমার মাকে নিয়ে। মানে যেটা রাইট, ১ নম্বর নিউজ রাইট, যেটাকে বলে। রাইট। আমার মা আমরা যে দেখেছি। কথা বলছে যে, "আমার সন্তানের মুক্তি চাই, আমার মনিকে ক্ষমা করে দাও। প্রয়োজনে তাকে এলাকায় নিয়ে যাবো।" তো আমার মায়ের ওই আহাজারি, আজকে যে গণ অভ্যুত্থান দেখছেন, আমার মায়ের ওই অশ্রু, সেটারও তো একটা ভূমিকা আছে। কারণ অবশ্যই। ওই আন্দোলনকে কেন্দ্র করেই তো পরবর্তীতে গণ অভ্যুত্থান।